তৃণমূলের দুটো আসন নিশ্চিতভাবে তারা পরাজিত হচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত, কারণ যতই করো সেটিং আর হবে না লোডশেডিং। এই ২৬-এর নির্বাচনে ৩৭টি কেন্দ্র, যেটা তৃণমূলের পরাজয় নিশ্চিত। পরিবারতন্ত্র বিধানসভা যদি বলা হয়, তাহলে প্রথম নাম উঠে আসবে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র। বেলেঘাটায় পরেশ পালই শেষ কথা, আর পরেশ পালকে টিকিট দেয়নি। কুণাল ঘোষ পারবে তো বেলেঘাটা কেন্দ্র ধরে রাখতে? সেখানে কিন্তু বরানগর বিধানসভা কেন্দ্র তৃণমূলের পক্ষে ধরে রাখা বেশ কঠিন। দক্ষিণ ২৪ পরগনা, আমি তো বলবো দুটো আসন তৃণমূল কংগ্রেস একেবারে ওয়াকওভার দিয়ে দিয়েছে। তৃণমূলের দুটো সিট নিশ্চিতভাবে পরাজিত। তৃণমূলের দুটো আসন নিশ্চিতভাবে তারা পরাজিত হচ্ছে। ২৯১টি আসনের মধ্যে অলরেডি দুটো কেন্দ্র হেরে বসে আছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যে ৭৮টি বিধানসভায় নতুন প্রার্থী দিয়েছে, সেখানে পরিসংখ্যান বলছে ৩৫টা আসন সেখান থেকে বার করে নিয়ে আসতে পারবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ২৯৪-এর মধ্যে ৩৭টি আসন, যে ৩৭টি আসন তৃণমূল কংগ্রেস অলরেডি প্রায় হেরে বসে আছে। কিন্তু কেন এ কথা আমি বলছি? নির্বাচন শুরু হয়নি, গণনা শুরু হয়নি, ভোটদাতারা বুথ কেন্দ্রে গিয়ে পৌঁছয়নি, তাহলে এই ধরনের আলোচনা তো কোনো মানেই হয় না, এমনটাই মনে করছেন তো? তথ্য দিয়ে ব্যাখ্যা দেব আপনাকে যে কেন আমি এ কথা বলছি, যে ২৯৪টি আসনের মধ্যে অলরেডি তৃণমূল কংগ্রেস ৩৭টি আসনে হেরে বসে আছে। এই ৩৭টি আসনে অবশ্যই বিরোধীরা জিতে গেল। দাদা দিদির রাজনীতি কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ ইতিমধ্যেই নির্বাচনের ডঙ্কা বেজে গেছে, এবং সেই নির্বাচনী ডঙ্কা বেজে যাওয়ার সাথে সাথেই রাজনৈতিক দলগুলো পুরো দমে তারা প্রচারে নেমে গিয়েছে। ডান হোক বা বাম, প্রত্যেকেই প্রচারের ময়দানে ঝড় তুলছে। কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। নির্বাচন কমিশন ৫৯ লাখের মধ্যে ৮ লাখ নিশ্চিত করে তারা বাদ দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ৫১ লক্ষ যে ভোটার যারা মূলত বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীন থেকে তাদের পুনর্মূল্যায়ন করে আবার খসড়া তালিকায় স্থান পাচ্ছে, কিন্তু ৮ লাখ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। অর্থাৎ একদিকে যখন ৫৮ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, অর্থাৎ জায়গা পরিবর্তন, ডবল ভোটার, অর্থাৎ দুটো বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, স্থান পরিবর্তন হয়েছে, মৃত ভোটার, সেগুলো তো গেছেই, তার সাথে আরও যুক্ত হলো ৮ লাখ। এবং যে প্রসঙ্গে আমি আসছিলাম, অর্থাৎ এই ২৬-এর নির্বাচনে ৩৭টি কেন্দ্র, যেটা তৃণমূলের পরাজয় নিশ্চিত। তবে তার মধ্যে ভবানীপুরের কথা বলছি না, নন্দীগ্রামের কথা বলছি না। নন্দীগ্রামের লড়াই হবে, নেক টু নেক লড়াই হবে। যতই শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী ময়দানে নেমে পড়ুক না কেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত। কারণ যতই করো সেটিং আর হবে না লোডশেডিং। সেটিং করেছিলেন তো ২০২১-এ, এবং সেই সেটিংয়েই লোডশেডিং হয়ে গিয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে সুবিধা হয়েছিল শুভেন্দু অধিকারী। এবং একেবারে ভোট গণনার শেষ প্রান্তে এসে হঠাৎই লোডশেডিং, সেখানে পরাজিত হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আর সেটিং বা লোডশেডিংয়ের কোনো জায়গা নেই, কারণ সেখানে পবিত্র কর দাঁড়িয়ে গিয়েছে। এবং পবিত্র কর দাঁড়িয়ে যাওয়াতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পালস বিট যে বাড়ছে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। এবং তার পাশাপাশি আরও যে কেন্দ্রগুলো রয়েছে,
রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউন, সেখানে কি হবে? বারাসাত কেন্দ্র এক সময় অভিনেতা চিরঞ্জীব চক্রবর্তীর তার খাস তালুক ছিল। সেই বারাসাত থেকে চিরঞ্জীব চক্রবর্তী নিজেকে উইথড্র করে নিয়েছে। অর্থাৎ তিনি বুঝে গিয়েছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে সরকারে ফিরে আসা খুবই কঠিন চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে। তাই আগে ভাগেই নিজেকে গুটিয়ে নিল। সেই জায়গায় কে গেল? সব্যসাচী দত্ত। যে সব্যসাচী দত্ত 2021-এর বিধানসভা নির্বাচনে জামা বদল করেছিল, রং বদল করেছিল, সে পৌঁছে গেল বারাসাত বিধানসভা কেন্দ্রে। সেখানে তো লড়াই হবে কলকাতার প্রাণকেন্দ্র মানিকতলা বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন বছরের পর বছর ধরে সাধন পাণ্ডে মানিকতলার অভিভাবক ছিলেন এবং তার প্রয়াণের পর তার স্ত্রী সুপ্তি পাণ্ডে তিনি উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনিও বিপুল মার্জিনে জয়লাভ করলেন। এবার তার মেয়ে, অর্থাৎ পরিবারতন্ত্র বিধানসভা যদি বলা হয় তাহলে প্রথম নাম উঠে আসবে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র। এবং সেই মানিকতলা কেন্দ্রে এবারে শ্রেয়া পাণ্ডের প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির তাপস রায়। ফলে মানিকতলা কেন্দ্র হাতছাড়া হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে। হাতছাড়া হতে পারে এন্টালি, হাতছাড়া হয়ে যেতে পারে এন্টালির মতো বিধানসভা কেন্দ্র। আবারও সেই পরম্পরা, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে এই বিধানসভা নির্বাচনে যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এন্টালি, যেখানে স্বর্ণকমল সাহা তিনি বিধায়ক ছিলেন, এবার তার ছেলে সন্দীপন সাহা একসময় কলকাতা পুরসভার কাউন্সিলর, আজকে তিনি বিধানসভার প্রার্থী হয়েছেন। ধরে রাখতে পারবেন তো আসনটি? প্রশ্ন আসছে কলকাতার বুকে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র দীর্ঘ সময় ধরে, অর্থাৎ কংগ্রেসের জামানা শেষ হচ্ছে এবং তারপরেই সেইখানে দিন রাত ঝামেলা, অশান্তি, মারামারি, বোমাবাজি। সেই বেলেঘাটা, যে বেলেঘাটায় পরেশ পালই শেষ কথা বলতো, কিন্তু সেই পরেশ পাল যাকে এবারে টিকিট দেওয়া হয়নি। কেন টিকিট দেওয়া হয়নি? তার কারণ 21-এর নির্বাচনে বিজেপি কর্মী অভিজিৎ সরকার তিনি যেভাবে নৃশংসভাবে খুন হয়েছিলেন, সেই খুনের ঘটনায় নাম জড়িয়ে গিয়েছিল পরেশ পালের। সেই পরেশ পালের বিধানসভা কেন্দ্রে এবারের প্রার্থীকে না কুণাল ঘোষ। তিনি সব জানতা কুণাল ঘোষ, তিনি এখন বেলেঘাটার প্রার্থী। সারদা কাণ্ডের কথা অনেকের মনে আছে। সেই সারদা কাণ্ডে আমরা যখন এই ব্যাংশাল আদালতে যেতাম, তখন পুলিশ লাঠি দিয়ে ভ্যানটা বাজাতো যাতে কুণাল ঘোষ কিছু বলতে না পারে। কুণাল ঘোষ সেই সময় সরাসরি অভিযোগ করেছিলেন তার গারদে যাওয়ার পেছনে মূল চক্রী হচ্ছে আজকের মুখ্যমন্ত্রী কুণাল ঘোষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্বীকার করার কোনো জায়গা নেই। তখন কুণাল ঘোষ দিশেহারা, ব্লেড দিয়ে হাত কেটে ফেলছে প্রেসিডেন্সি জেলে। কোথায় যাবে কুণাল ঘোষ? সেই কুণাল ঘোষ 3 বছরের উপরে জেল খেটেছে এই সারদার ঘটনায়। তারপরে ধীরে ধীরে আবার তৃণমূল কংগ্রেসে, আবারও খানিকটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালা জপ করতে করতে তিনি আবার তৃণমূল কংগ্রেসে স্বমহিমায় ফিরেছেন। কিন্তু বেলেঘাটায় পরেশ পালই শেষ কথা, আর পরেশ পালকে টিকিট দেয়নি। কুণাল ঘোষ পারবে তো বেলেঘাটা কেন্দ্র ধরে রাখতে? পারবে তো বেলেঘাটা থেকে জয়লাভ করতে? মুশকিল আছে। আমরা উত্তরপাড়ায় চলে যাব। উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, অবশ্যই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং স্বচ্ছ ভাবমূর্তি তরুণ তুর্কি ছেলে, কিন্তু রাজনীতিতে পুরোটাই শূন্য।
আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ইন্টারভিউ দেখছিলাম শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাবার হাত ধরে কলকাতা হাইকোর্টে পা দেওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ সরকারের হয়ে ডিপেন্ড করা, তিনি সেটা সাকসেস হয়েছে। এবার রাজনীতির পাট নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন এবং রাজনীতির শিক্ষাগুরুকে অবশ্যই তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী, নামটা মনে আছে তো, মীনাক্ষী মুখোপাধ্যায়। যে মীনাক্ষী মুখোপাধ্যায় নন্দীগ্রামেও তার দাপট দেখিয়েছিল, যদিও সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় একটা অচেনা মুখ ছিল, কিন্তু নন্দীগ্রামের রাজনীতিতে মীনাক্ষীকে যে প্রচার দিয়েছে, সারা বাংলার মানুষ এক নামে এক ডাকে চেনে, তার নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। দমদম উত্তর রাজ্যের মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, সব মন্ত্রী তিনি, তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। এবং সেই চন্দ্রিমা ভট্টাচার্যর অপোনেন্টকে, প্রতিদ্বন্দ্বী থেকে নামটা মনে রাখবেন, দীপশিতা ধর। ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। ধরে রাখতে পারবে বরানগর বিধানসভা কেন্দ্র? কারণ 2024-এর উপনির্বাচন, যে উপনির্বাচনে আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি, দিনহাটা বিধানসভা কেন্দ্র, উদয়ন গুহ, যে উদয়ন গুহ 1 লাখের বেশি ভোট পেয়েছিল, প্রায় কাছাকাছি 2 লাখ ভোট পেয়েছিল উপনির্বাচনে। আর বরানগর বিধানসভা কেন্দ্রে 2024-এর উপনির্বাচনে সেখানে কত ভোট পেয়েছিল? সেখানে 9000 ভোটে জয়লাভ করেছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমি বরানগরে গিয়েছিলাম, বরানগরের মানুষ, বরানগরের প্রার্থীদের সাথে কথা বলছিলাম। সেখানে কিন্তু বরানগর বিধানসভা কেন্দ্র তৃণমূলের পক্ষে ধরে রাখা বেশ কঠিন। কারণ এই বরানগর কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন 2024-এ, 2026-এ তিনি প্রার্থী, অর্থাৎ একদিকে যখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার প্রতিদ্বন্দ্বী হয়েছে সজল ঘোষ। সজল ঘোষ ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর সিপিএমের প্রার্থী কোনো কথাই হবে না, সায়নদীপ মিত্র। সেই সায়নদীপ মিত্র ডিওয়াইএফআই থেকে উঠে আসা সায়নদীপ এখন সিপিএমের প্রার্থী বরানগরে। ফলে বরানগরের চতুর্মুখী লড়াইতে তৃণমূল কংগ্রেস বরানগর ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু বড় সংশয় রয়েছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। কামারহাটি বিধানসভা কেন্দ্র, মদন মিত্রর কথা যদি বলা হয়, তিনি রঙিন দুনিয়ার মানুষ, ও লাভলি, তিনি মাঝে মাঝে কথা বলে থাকেন, বিধানসভার অন্দরে হোক বা বিধানসভার বাইরে, তাকে কথা মাঝে মধ্যেই বলতে শোনা যায়। তিনি সিনেমাও করেছেন, খুব ভালো জিনিস। কিন্তু কামারহাটিতে কি উন্নয়ন হয়েছে? কারণ 2016 সালে, 11 সালে মদন মিত্র সেখান থেকে জয়লাভ করেছিলেন, 2016 সালে মানস মুখার্জি, 2006 থেকে জিতে আসা মানস মুখার্জির একটা ব্রেক ছিল 2011 সালে। তারপরে এই 26-এর বিধানসভা নির্বাচনে আবার মানস মুখার্জি মদন মিত্রর বিরুদ্ধে। কামারহাটি একটা শিল্পাঞ্চল, টেক্সমোকো, প্রবর্তক জুট মিল, কি নেই? কিন্তু সেগুলো আজকে ইতিহাসের পাতায় চলে গেছে মদন মিত্রর হাত ধরে। শিল্প নেই, যে শিল্প ছিল সেগুলো একটা একটা করে বন্ধ হয়ে গেছে। কিন্তু মদন মিত্র যদি মনে করেন সংখ্যালঘু ভোট দিয়ে জিতবেন, তাহলে আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছে। কারণ কামারহাটি বিধানসভা কেন্দ্রটার পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে সংখ্যালঘু বিজেপিতেও ভোট দিতে পারে, সংখ্যালঘু বামেদেরও ভোট দিতে পারে। এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সংখ্যালঘু ভোটই মদন মিত্রকে জিতিয়ে নিতে পারে। গান বাজনা, ডিজে,
তবে কামারহাটিতে যে ডিজে বাজবে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তবে ডিজেটা কে বাজাবে সেটাও বুঝতে পারছেন তো। এবার চলে আসব একেবারে শটাং দক্ষিণ 24 পরগনা। তবে হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেল, সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তর থেকে যা কাঠফাট নেওয়া হয়ে গেছে, তারপরে তিনি চলে গেলেন খাদ্য দপ্তরে। তিনি যেভাবে বস্তার পর বস্তা চাল, বিশেষ করে করোনার সময় যেভাবে তিনি উধাও করেছেন বলে অভিযোগ, এবং চাল গম তিনি চিবিয়ে খেয়েছেন না বিক্রি করে দিয়েছেন না কি করেছেন, যার জন্য তাকেও জেল খাটতে হয়েছে। এবং যখনই তিনি জেল খেটেছেন, যখনই তিনি জেলে গেছেন, বুকে ব্যথা, যখনই তাকে দেখা যাচ্ছে তার নাকি বুকে ব্যথা উঠেছে। যেদিন প্রথম তিনি অ্যারেস্ট হলেন এই ব্যাংশাল আদালতে, হঠাৎ চেত্তা খেয়ে পড়ে গেল। আর যেই জেল থেকে বেরিয়েছে দেখুন টকবক টকবক করে টাট্টু ঘোড়ার মতো ছুটছে, আবার কি গ্ল্যামার। কিন্তু তাকেও আসন পরিবর্তন করতে হয়েছে। ফলে এই জ্যোতিপ্রিয় মল্লিকের শেখ শাহজাহান আর নেই। শেখ শাহজাহান এখন গারদের ভেতরে। কি করবে জ্যোতিপ্রিয় বালু? তাহলে আসতে হয় উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে দিনহাটাতে কি লড়াই হবে তার শুধু সময় বলবে। তবে মোথাবাড়ি থেকে কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ নামটাও মনে রাখবে, নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক আছে, তাকে কি আটকাতে পারবে উত্তরবঙ্গে? চলে আসবে একেবারে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনা আমি তো বলবো দুটো আসন তৃণমূল কংগ্রেস একেবারে ওয়াকওভার দিয়ে দিয়েছে। দুটো আসন তৃণমূল কংগ্রেস ওয়াকওভার দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ক্যানিং পূর্ব এবং অবশ্যই ভাঙড়। ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন, এখন প্রাক্তন হয়ে যাবে, তিনি যে বিধায়ক ছিলেন তার নাম শওকত মোল্লা। বিভিন্ন সময় তার বডি ল্যাঙ্গুয়েজ এমন যে তিনি এই ভাঙড় বিধানসভা কেন্দ্র তুড়ি মেরে নিয়ে নেবে। কিন্তু ভাঙড়ে কে আছেন জানেন তো? নওশাদ সিদ্দিকী। হতে পারে সেই সময় তিনি নবীর ছিলেন, কিন্তু আজকে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয়, সমাজ কল্যাণেও তিনি বারবার নজির রেখেছেন। এই গত 5 বছরের রাজ্য বিধানসভায় তিনি একদিনের জন্য এমন কোনো বক্তব্য রাখেনি যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে আঘাত করেছে। তার নাম নওশাদ সিদ্দিকী। আর ওই নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে একসময় সেই বৈদিক ভিলেজ মনে আছে, যে বৈদিক ভিলেজের সেই অশান্তি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পায়ে হেঁটে যেতে পারছিলেন না, যার বাইকে চেপে গিয়েছিলেন তার নাম আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলাম তৃণমূলকে একদম ফ্রুত করে উড়িয়ে দিয়েছে, দিয়ে তিনি এখন আইএসএফে। এবং এই ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বে ইতিমধ্যেই কমিটি গঠন করে ফেলেছে। কে? ক্যানিং পূর্বে কমিটি গঠন করে ফেলেছে শওকত মোল্লা। হ্যাঁ, পারবেন তো ক্যানিং ধরে রাখতে, ক্যানিং পূর্ব? আরাবুল ইসলাম কিন্তু, কারণ দক্ষিণ 24 পরগনার এই যে বেল্ট, এই বেল্টে কিন্তু অনেকগুলো ইকুয়েশন কাজ করে। কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, সেই পাওয়ার গ্রিড আন্দোলন একদিন দুদিন নয়, দিনের পর দিন সেখানে 144 ধারা জারি হয়েছিল। পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে কিভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তারা রাজ্যের মানুষ প্রত্যেকে তারা জানে। কিন্তু নির্বাচনটা অন্য মাত্রা নিচ্ছে ভাঙড় এবং ক্যানিং পূর্বে। শওকত মোল্লা শুধু নয়, ওখানে আরেকজন দাদা রয়েছেন যার নাম হচ্ছে কাইজার। আর এই কাইজার তৃণমূলের কাছাকাছি, আবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া, বারবার এই ঘটনা ঘটেছে। কিন্তু জানেন তো
ওই ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তার যা খেলার গত 5 বছরে তিনি খেলেছেন। ফলে দুটো বিধানসভা কেন্দ্র যেটা তৃণমূল কংগ্রেস ওয়াকওভার দিয়েছে, বাকি 35টা আসন, যে 35টা আসন তৃণমূলের পক্ষে তো জিতে আসা কঠিন, কারণ 78টা বিধায়ক বাদ পড়েছে। প্রশ্ন উঠে এলো, আলোচনার মাধ্যমে প্রশ্নটা উঠে এলো, সেটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা কেন দাঁড়ালো না? ঝাড়গ্রাম থেকে বীরবাহা হাঁসদা কেন সরে গেল? কারণ জানতো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঝাড়গ্রাম থেকে বীরবাহা হাঁসদা দাঁড়ায় তাহলে গোহারান হারবে, তাই তার কেন্দ্র বদল করে দিয়েছে। খড়গপুরে এবারে প্রার্থী কে জানেন তো? দিলীপ ঘোষ। সেই পুরনো দিলীপ ঘোষ, পুরনো ফর্মে 1 লাখ ভোটে জিতব হুঙ্কার দিয়ে ছাড়ছে। আর ওই খড়গপুরের যিনি প্রার্থী ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এখন শ্যামপুরে দাঁড়িয়েছে। খড়গপুরের আসন পুনর্দখল করা তৃণমূলের পক্ষে সম্ভব হবে না। তাই এই আলোচনা, যে আলোচনার মধ্যে দিয়ে আমি জাস্ট একটা বিশ্লেষণ দিলাম, বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে আসার পরেই আপনাদের সাথে আলোচনায় মুখোমুখি হয়েছি। অবশ্যই তৃণমূল কংগ্রেসের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না, কারণ তৃণমূলের পক্ষে এ ভিডিও যাচ্ছে না। শাসক বা বিরোধীরা অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা হয়তো খানিকটা হলে মনে করবে অ্যানালিসিসটা খুব একটা ভুল হয়নি। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসকে বলবো যে এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার নয়। যেটা অ্যানালিসিস করেছি সেটা বিধানসভা ঘুরে এসে অ্যানালিসিস করলাম, এবং এই বিধানসভা অ্যানালিসিস ঘুরে এসে আমার যেটা মনে হলো, যা সার্বিক পরিস্থিতি, সেখানে চায়ের দোকান থেকে রিক্সা চালক থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় আওয়াজ কিন্তু উঠেছে, যে আওয়াজ ইতিমধ্যেই কালীঘাট পর্যন্ত যে পৌঁছে গিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।